এই যে আপনি ভিউ ব্যবসায়ী বলেন, পে স্কেল হলে কি আপনি পাবেন না? পে স্কেল হলে আপনি পাবেন, তখন আপনার কাছে খারাপ লাগবে না, লজ্জা লাগবে না? তো সুতরাং কেন এই কথাগুলি বলেন বলেন? আমরা চেষ্টা করতেছি, আপনি করতেছেন, আমরা চেষ্টা করতেছি, আমাদেরকে উৎসাহ দিবেন, আমাদেরকে উৎসাহ দিবেন। আপনারা উৎসাহ না দিয়ে আমাদের মন ভেঙে দেন, তাহলে তো হবে না ভাই। আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন একজন শিক্ষক, রাজন চন্দ্র দাস। আমরা রাজন চন্দ্র দাসের কথা শুনবো। রাজন দা, আমি আপনাকে প্রথমেই বলি, আপনার ফোন নাম্বারটা একটু আমাকে ইনবক্সে দিবেন, আমি আপনার সাথে আসলে কন্ট্যাক্ট করতে পারতেছি না, ঠিক আছে? রাজন দা, আজকে যে এই যে মিডিয়ায় প্রচার করতেছে যে যে কোনো সময় গেজেট হতে পারে, 30শে জুনের মধ্যেও নাকি গেজেট হতে পারে, আসলে কি গেজেট হওয়ার কোনো সম্ভাবনা আছে 30শে জুনের মধ্যে? কঠিন একটা প্রশ্ন করছেন আমাকে। আমার কথা শোনা যায় ভাই? হ্যাঁ, শোনা যাচ্ছে। তবে একটা কথা বলতে চাই যে যেটা রটে তার কিছু তো বটে। তো ঘটনা হয়েছে, নিউজকে এরা এত ঘন ঘন পোস্ট করে, এতে এদের প্রতি একটা আপনার হচ্ছে আস্থাহীনতা তৈরি হইলেও, যেহেতু অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু মিলে যায়, তো সেক্ষেত্রে আমি বিশ্বাস করতে চাই যে এমনটা হলেও হতে পারে। কারণ সচিব কমিটি হয়তো খসড়া একটা দাঁড় করিয়েছে, এটা এখন ক্যাবিনেটে হয়তো দিবে, সেখান থেকে হয়তো এখন একটা যৌক্তিক একটা সমাধান হয়তো বের হয়ে আসতে পারে, এটা আমার একটা ধারণা। কিন্তু 30শে জুনের মধ্যে গেজেট হওয়ার তো কোনো সুযোগ আমি দেখি না, কেননা আপনার এই বাজেট অধিবেশনটা চলবে আসলে কয় তারিখ পর্যন্ত? এইটা 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 আমার নলেজের বাইরে ভাই, আমি এটা আসলে খোঁজ নেই নাই। আমি যতটুকু জানি বাজেট অধিবেশনটা পুরা জুন মাসেই বাজেট অধিবেশন চলবে। এই বাজেট অধিবেশন চলার পরে আবার যে বাজেটগুলি করা হয়েছে সেটা নিয়ে আবার আপনার আলোচনা হবে এবং সেটা বিল আকারে উত্থাপিত হয়ে সেই বিলটা আবার পাস হবে। পাস হওয়ার পরে, ঠিক আছে, পাস হওয়ার পরে সেটা আপনি এই যে সংসদে দেখবেন, অমুক ক্ষেত্রে অমুক বাজেটে এই টাকাটা নির্ধারণ করা হয়েছে, যারা এর পক্ষে আছেন তারা হা বলুন, তখন সবাই বলবে যে হা। যখন বলবে যারা এর বিপক্ষে আছেন তারা না বলে, তখন সবাই চুপ করে থাকবে, তখন বলবে হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, ঠিক আছে? তো এভাবে বিলটা পাস হবে। সেই বিলটা পাস করার পরেই অর্থটাকে আবার ছাড় করতে হবে। আপনাকে গেজেটটা যখন দিবে সরকার, গেজেট প্রকাশ করলে, চশমা খুলে আমি আর চোখে দেখি না, গেজেটটা যখন প্রকাশ করবে, গেজেটটা প্রকাশ করার পরেই দেখবেন ফিক্সেশনের একটা কিন্তু হিরিক পড়ে যাবে। তো ফিক্সেশন করলেই কিন্তু আপনাকে বেতনটা দিতে হবে। এখন সরকারের কিন্তু এই পে স্কেলের জন্য যে বরাদ্দটা রাখছে সেটা কিন্তু ছাড় করতে হবে, অর্থটা কিন্তু ছাড় দিতে হবে, মানে এরকমের একটা জটিলতা আছে, বিষয় আছে। তো আমি যতটুকু জানি জুলাই মাস, আগস্ট মাস, জুন মাস তো বাজেট অধিবেশন, জুলাই এবং আগস্ট, এই দুইটা মাস এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা করতে করতেই সময়টা পার হয়ে যাবে। হয়তো সেপ্টেম্বর অথবা অক্টোবরে, সেপ্টেম্বরে গেজেট হতে পারে। সেপ্টেম্বরে যদি গেজেট হয় তাহলে অক্টোবরে গিয়ে আমরা এরিয়া সহ বেতনটা হাতে পেতে পারি। তবে জুনের মধ্যে গেজেট হবে এই কথাটার আসলে কোনো মানে যুক্তি আছে বলে আমি মনে করি না। কেননা আপনি 2005, 2009 এবং 2015 সালের যে 3টা পে স্কেল হয়েছে, প্রতিটা পে স্কেলেরই গেজেট হয়েছে 6 মাস পর, কার্যকরের তারিখ থেকে 6 মাস পরে গেজেট হয়েছে। পরবর্তীতে সেটা আপনার ইয়া দিছে, কি জানি কয়, তার পরবর্তীতে এটা এরিয়া হিসেবে দিছে। আমাদের তো ভাই এমপিওভুক্ত সেক্টরে একটা সংশয় তৈরি হয়েছে ইতিমধ্যেই। কারণ আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী কিছুদিন আগে একটা ব্রিফিং এ বলেছে যে সরকারি চাকরিজীবীদের পে স্কেল আগে হবে এবং এরপরে হচ্ছে আপনার হলো এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদেরটা। তো এই নিয়ে একটা সন্দেহ বা একটা সংশয় তৈরি হয়েছে সকল শিক্ষক কর্মচারীদের মাঝে। তো আমাদের শিক্ষক কর্মচারীরাও এখন ফেসবুকে অনেকটাই অ্যাক্টিভ, তারাও সবাই প্রচারণা চালিয়ে যাচ্ছে যাতে যেভাবেই হোক না কেন সরকারি চাকরিজীবীদেরটা যেহেতু জুলাই 1 তারিখ থেকে কার্যকর হচ্ছে, এখন
যেদিনই এটা কার্যকর হোক না কেন, যেহেতু জুলাই থেকে এটা এরিয়া বা বকেয়া হিসেবে পেয়ে যাবে, ঠিক তেমনি আমাদের সেক্টরের আমাদের সকল শিক্ষক কর্মচারীদের একটা মনের প্রাণের দাবি, একটা জোরালো দাবি বর্তমান সরকারের প্রতি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমাদের একটা আস্থা আছে, বিশ্বাস আছে যে উনি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদেরকেও পে স্কেলটা আপনার হচ্ছে এই জুলাই থেকেই কার্যকর করবে। তো এরিয়া 5 মাস পরে হোক আর 6 মাস পরে হোক, সেটা এরিয়া হিসেবে আসবে। তো আমার বিশ্বাস যে এখানে আমাদেরকে মানে পিছিয়ে রাখার কোনো তারা হয়তো সেই ধরনের কোনো সিদ্ধান্ত নেবে না বলে আমি মনে করি। আচ্ছা, এখন আমরা যদি মনে করেন যে সরকার শতভাগ মূল বেতন দিল না, আপনাকে ভেঙে দিল, সেক্ষেত্রে আসলে কর্মচারীরা কতটা লাভবান হবে? বুঝি নাই ভাই। মানে সরকার যদি শতভাগ মূল বেতন না দেয়, ভেঙে ভেঙে দেয়, 50% 60% হিসাবে ভেঙে দেয়, তাহলে সেক্ষেত্রে আসলে কর্মচারীরা কতটুকু লাভবান হবে? ভেঙে ভেঙে দিলে কর্মচারীদের, বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের কোনো লাভ হবে না। একদম সহজ কথা, একদম কোনো লাভ হবে না। কারণ সেখান থেকে 15% বিশেষ প্রণোদনা যদি কর্তন করে রেখে দেওয়া হয়, ইতিমধ্যেই তো আপনি জানেন এবং সকল সাধারণ কর্মচারী সকলেই জানে যে ইতিমধ্যে বিদ্যুতের দাম কিন্তু ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। জ্বালানি তেল থেকে শুরু করে গ্যাস এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিকে চলে গেছে, এবং বাজেটটা যেদিন পাস হবে তারপরে আরো অনেক পণ্যের দাম বৃদ্ধি পাওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে। দেখা যাবে যে গাড়ির ভাড়া বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। তো এই সকল কারণে যে টাকা বৃদ্ধি পাবে আপনার 50% যদি দেয়, সেখানে যদি 15% কর্তন হয়ে যায়, তো তাতে আমার ধারণা যে নিম্ন গ্রেডের কর্মচারীদের খুব একটা বেশি লাভবান হবে না তারা। এখন পরিপূর্ণভাবে যদি পে স্কেলটা কার্যকর হইতো, যে সম্পূর্ণ বেসিকটাই পে কমিশনের সুপারিশকৃত বেসিকের সম্পূর্ণটাই কার্যকর হলো, এবং তার আলোকে বাড়ি ভাড়া, মেডিকেল এগুলো পাওয়া গেল, তো সেই আলোকে দেখা যেত যে অন্তত পক্ষে ডাল ভাত খেয়ে কোনো মতে জীবনযাপন করতে পারতো। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যে পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা দেশের অর্থনৈতিক সিচুয়েশনকে অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা করতে চাই, তবু নিম্ন গ্রেডের কর্মচারীদের কথাটাও রাষ্ট্রের বা সরকারের বিবেচনায় রাখা উচিত। তো সেই হিসেবে রাষ্ট্রকে, বর্তমান সরকারকে এবং বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাবো এবং অনুরোধ করব অন্ততপক্ষে নিম্ন গ্রেডের কর্মচারীদেরকে শতভাগ বেসিকটা কার্যকর করার জন্য, যাতে তারা অন্ততপক্ষে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারে। বুঝতে পারছি, কিন্তু আমাদের এই যে মূল বেতনটা আমরা শতভাগ চাই, এই দাবিটা বাস্তবায়ন হলে সুযোগটা ভোগ করবে 22 লাখ সবাই, কিন্তু এই শতভাগ যে মূল বেতন চাই, এটা দাবিটা করার ক্ষেত্রে মানুষ নাই। এখন এই যে আপনারা, আমার মনে হয় আমরা যে এই যে কয়েকজন মিলে আমাদের এই দাবির কথাগুলি যে তুলে ধরছি, ঠিক আছে, সব মিলে কয়টা 20টা আইডি হবে, নাকি 20 জন হবে, নাকি তার চেয়েও কম হবে? আপনি আছেন, মিজান আছে, হ্যাঁ, তারপরে মেহেদি হাসান আছে, নবম পে স্কেল, তারপরে আপনার এইরকম আশিক আছে, আমি আছি, এরকম আরো কয়েকটা আইডি আছে, তারপরে নিয়ামুল আছে, এরকম বেশ কিছু। সব মিলেই আমার মনে হয় 15 থেকে 20 জন হবে। এরাই আমাদের এই দাবির কথাগুলি তুলে ধরি, কিন্তু 22 লক্ষ কর্মচারীদের মধ্যে আপনাকে একটু ডিস্টার্ব করি, পাশাপাশি একটা কথা বলি যে আসলে আপনার এই 15-20 জন না, আসলে হলো কি যে এই যে আমাদের আপনার এবং আমাদের পোস্ট গুলোর মধ্যে যারা লাইক কমেন্ট করে আমাদেরকে উৎসাহ দেয়, সেই হাজার হাজার কর্মচারী ভাইয়েরাও আছে, এরাও এর পিছনে অনেকটাই। তবে সমস্যাটা হলো যে আমাদেরই কিছু কিছু কর্মচারী আছে এখন পর্যন্ত এইটা নিয়ে আছে যে এত বলার কি দরকার, এত লেখার কি দরকার, পে স্কেল তো এমনি হয়ে যাবে। আসলে এদেরকে বোঝানোর ক্ষমতা আমার নাই। এখন আপনি এত কাজ করছেন, আরো যারা অগ্রনায়ক আছে তারা এত কাজ করছেন, ক্ষমতা নাই। পে স্কেল এমনি এমনি আসে নাই, আজকের এই পে স্কেল এমনি এমনি আসে নাই। এই পে স্কেলের পিছনে দীর্ঘ ইতিহাস আছে, দীর্ঘ সংগ্রাম আছে, রাজপথে কর্মচারীদের রক্ত ঝরেছে, অনেক কর্মচারী আহত হয়ে এখন পর্যন্ত পঙ্গুত্ব বরণ করে আছে। এখন তো পে স্কেলটা এমনি এমনি আসেনি। তো ওই সব লোকদেরকে ধিক্কার জানাই যারা এখন পর্যন্ত নেগেটিভ মাইন্ড নিয়ে বসে আছে,
অন্ততপক্ষে আমার কথা তুমি লাইক কমেন্ট না করো, এই লাইক কমেন্ট করে কি হয় তুমি হয়তো তেমন বুঝবা না, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে একটা ফেসবুকে প্রচারের মাধ্যমে অনেক কিছু করা যায়, অনেক কিছু করা যায় যেটা ওই জ্ঞানপাপীরা জানে না। নেগেটিভ মন্তব্য করে, আজে বাজে ভাষায় কমেন্ট করে। এদেরকে বলবো যে এই কাজ করতে যে প্রচুর সময় দিতে হয়, সারা দিনের ম্যাক্সিমাম সময়টাই এই কাজের পিছনে চলে যায়, এই কাজের পিছনে চলে যায়। অনেকে ভিউ ব্যবসায় বলে,